কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম সংঘাত। কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন ও সিও দপ্তরের বিরুদ্ধে মামলা, সুপ্রিম কোর্টে পিটিশন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন মমতা সুপ্রিম সংঘাত। কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এবার মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও আমরা দেখেছি বারবার এসআইআর নিয়ে সরব হয়েছেন তিনি, চিঠি দিয়েছেন কমিশনকে, আর এবার সুপ্রিম কোর্টে মামলা দাঁড়ে। এই বিষয়ে বিস্তারিত জানাবে নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছে মৈত্রী। একেবারেই দেখো, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজনৈতিকভাবে বারবার করে তোপ দাগতে দেখা গিয়েছে। এসআইআর ইস্যুতে এবার সুপ্রিম সংঘাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি জাতীয় নির্বাচন কমিশন এবং সিইও দপ্তরের বিরুদ্ধে এবার মামলা দায়ের করলেন সর্বোচ্চ আদালতে। এর আগেই তৃণমূল কংগ্রেসের হয়ে মামলা দায়ের করেছিলেন দোলা সেন এবং ডেরেক ওব্রায়েনরা। সেই মামলার শুনানি হয়েছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকাও বেরিয়েছে। কিন্তু সেই মামলার পরেও, সেই মামলার শুনানির পরেও সাধারণ মানুষের যে হয়রানি, সেখান থেকে রেহাই মেলেনি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা শেষ চিঠি জ্ঞানেশ কুমারকে দেওয়া, সেখানেও একাধিক বেআইনি বিষয়ের কথা উল্লেখ করেছেন তিনি। ফলে মানুষের হয়রানির মুখে দাঁড়িয়ে তিনি যেরকম বারবার করে বলেছিলেন যে তিনি মানুষের হয়ে লড়াই করবেন, এবং এবার সেই সুপ্রিম সংঘাতের পথেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তার তরফ থেকে রিট পিটিশন ইতিমধ্যেই ফাইল করা হয়েছে সর্বোচ্চ আদালতের তরফ থেকে। সেটা যদি গ্রহণ করা হয় তাহলে আগামী 4 তারিখ দোলা সেন, ডেরেক ওব্রায়েনের বাংলা এসআইআর সংক্রান্ত যে মামলার তালিকাভুক্ত রয়েছে, সেই মামলার সঙ্গেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলারও শুনানির সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইন পার্সন হিসাবে সশরীরে সর্বোচ্চ আদালতে উপস্থিত থাকতে পারেন। এবং যে কথাটা তিনি বারবার করে বলে আসছিলেন যে তিনি প্রয়োজনে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়ে মানুষের হয়ে সওয়াল করবেন, সেই সওয়াল করতেই কিন্তু তাকে দেখা যেতে পারে সর্বোচ্চ আদালতে। ফলে এতদিন পর্যন্ত মাঠে ময়দানে যে সংঘাতটা ছিল, এবার সেই সংঘাত সরাসরি একেবারে দেশের শীর্ষ আদালত। সঙ্গে থাকো মৈত্রী, সঙ্গে থাকো। গত 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন, তোপ দেখেছেন। শুনবো সেদিন কি বলেছিলেন। মানুষের অধিকার আপনারা কাড়বেন আর আমি চুপ করে বসে থাকবো, তা তো হয় না। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব। আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে সব ডকুমেন্ট আছে, সব এভিডেন্স আছে। দিল্লিতে মমতা, কাল কমিশনে। আগামীকাল নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানের সাক্ষাতের আগে সপ্তমে সুর। কমিশনকে ষষ্ঠ চিঠিতে এখতিয়ার তোপ। কি কর্মসূচি আগামীকাল, সেই সম্পর্কে আরো বিস্তারিত জানাবে। এবং যেমনটা জানাচ্ছিল মৈত্রী, এখান থেকে একটু বোঝার চেষ্টা করবো, যেমনটা তুমিও বলছিলে যে এর আগে আমরা দেখেছি বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এসআইআর নিয়ে, চিঠি দিয়েছে, একের পর এক চিঠি কমিশনকে দিয়েছেন, তোপ দেখেছেন সেখানে, এবং ষষ্ঠ চিঠিতে সেখানে এখতিয়ার নিয়ে তোপ। আর আগামীকাল জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ। একেবারেই দেখো, আগামীকাল সশরীরে একেবারে তিনি জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে যাবেন। এর আগে তুমি যেরকমটা উল্লেখ করছিলেন, ছটি চিঠি দিয়েছেন তিনি, কিন্তু এই 6টি চিঠির একটিরও উত্তর পাননি তিনি চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের তরফ থেকে। ফলে আগামীকাল বিকেল 4টায় তাকে এবং তার সঙ্গে আরও যে 15 জনের যে টিমকে যে সময় দেওয়া হয়েছে, সেখানে গিয়ে জ্ঞানেশ কুমারের থেকে এই যে 6টি প্রশ্নে যে বিষয়গুলো তিনি তুলেছিলেন, সেই সব প্রশ্নের জবাব কিন্তু চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে বিষয় কিন্তু খুব স্পষ্ট হয়ে গিয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকেও সপ্তমে সুর চড়িয়ে দিয়ে তিনি একেবারেই স্পষ্ট করে দিয়েছেন যে জাতীয় নির্বাচন কমিশন যে এখতিয়ার বহির্ভূত যে কাজ করছে, তার বিরুদ্ধে তিনি সরব হবেন, সোচ্চার হবেন। এবং আমরা যতটা অবধি এখনো পর্যন্ত জানতে পেরেছি যে সমস্ত এসআইআর এর মামলায় যে সমস্ত ঘটনায় নিহতরা রয়েছে, সেই নিহতদের পরিজনেরাও কিন্তু ইতিমধ্যেই দিল্লিতে উপস্থিত হয়েছেন। ফলে তাদের প্রতিনিধিদের নিয়েও যদি তুমি কালকে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে একেবারে সরাসরি পৌঁছে যান, তাহলে সেটাও কিন্তু খুব অবাক করার মতো বিষয় হবে না। ফলে বলা যেতেই পারে যে এতদিন চিঠি দিয়ে তার জবাব যেটা তিনি চাইছিলেন, এবার সেই জবাব সশরীরে গিয়ে জ্ঞানেশ কুমারের থেকে সরাসরি চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে একই সঙ্গে যেরকম আমরা আইনি লড়াই দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে গতকালের এবং আগামীকাল এই জবাব নেওয়ার কিন্তু পালা দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেশ। They will lose Bengal. That's why they are using SIR.
এসআইআর নিয়ে ঝাঁঝ বাড়াতে এবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। রবিবার তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। Tomorrow 4 o'clock they have given us the time. I am going to Delhi after so many months, I think maybe years. I'll meet the press media also. I'll brief them also what is going on in the name of SIR, how they want to finish the federal structure. They will lose in Bengal, that's why they are using SIR. If they have the guts, I will appeal them to contest us politically, democratically, instead of using the election commission and the agencies against the election. Haryana is lost because of this. Maharashtra is also lost because of this. Even other parts of the country also they are using the same method. I will tell them, if you have the guts, fight the battle politically. We are ready to fight in inch to inch. But Bengal will win, Tamil Nadu will win, Kerala will win, and Assam they will lose. এর আগে শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা ষষ্ঠ চিঠিতে কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লেখেন, ভারতের নির্বাচনী ইতিহাসে এই প্রথম নির্বাচন কমিশন ৮১০০ মাইক্রো অবজারভার নিয়োগ করেছে বাংলায়। কোন রকম প্রশিক্ষণ ছাড়া একতরফাভাবে এই মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হচ্ছে। জনপ্রতিনিধিত্ব আইনে এর কোনো সংস্থান নেই। এইভাবে পর্যবেক্ষকদের দিয়ে সমান্তরাল ক্যাডার তৈরি করতে পারে না নির্বাচন কমিশন। অন্য কোনো রাজ্যে এসআইআর চলাকালীন এভাবে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়নি। ত্রিপুরার ৪ আমলাকে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। শোনা যাচ্ছে কিছু পর্যবেক্ষক বেআইনিভাবে নির্বাচন কমিশনের পোর্টাল নিয়ন্ত্রণ করছেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা তথ্যে গরমিল করার চেষ্টা করছেন। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য পেছন থেকে কলকাঠি নাড়া হচ্ছে। অসহায়ভাবে দেখা ছাড়া এইআরও এবং ইআরওদের কাছে কোনো উপায় নেই। যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা এবং শুনানিতে ডাকার ধরন অন্যান্য রাজ্যের থেকে বাংলায় আলাদা। মনে হচ্ছে এসআইআর এ বাংলার জন্য আলাদা নিয়মকানুন চলছে, যার কোনো আইনি ব্যাখ্যা নেই। এটা গণতন্ত্র বিরোধী এবং অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এ রাজ্যে এসআইআর এর আতঙ্কে অনেকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তেমনই কয়েকজন মৃতের পরিবারের সদস্য দিল্লি পৌঁছে গিয়েছেন। কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে। আমার হাজবেন্ড স্টক করেছে, সাহেব কম এসেছিল আমার, তার কারণ আমাদের তো মাথার উপরে ছাদ চলে গেছে। আমার দুটো বাচ্চা, অথচ আমি 4 মাসের প্রেগনেন্ট। এসআইআর এর জন্যই তো আমার স্বামী মারা গেছে। আমরা জবাব চাই। They will lose in Bengal, that's why they are using SIR. If they have the guts, I will appeal them to contest us politically, democratically, instead of using the election commission and the agencies against the election. নিউজ 18 বাংলা। এসআইআর হিয়ারিং থামছে না হয়রানি। এসআইআর হিয়ারিং এ অজ্ঞান বৃদ্ধ। এসআইআর হিয়ারিং এ প্রবীণদের হয়রানি জারি। মুর্শিদাবাদের ভগবানগোলা হিয়ারিং এ অসুস্থ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃদ্ধকে। এসআইআর আতঙ্কেই অসুস্থ বলে দাবি পরিবারের। আতঙ্কে সকাল থেকে কিছু খাননি বলে দাবি পরিবারের সদস্যদের। কি হয়েছিল? মাথা ঘুরে গেল, তখন আমি সোয়েটারটা খুলে পেটে দিয়ে শুয়ে পড়লাম। দিয়ে তারপরে সাহেবেরা এলো, এসে তখন এইভাবে আমাকে কাঁদবো বলে নিয়ে এলো। কি অসুবিধা হয়েছিল আপনার? মাথা ঘুরছিল আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আপনার বয়স কত? 77। 77 বয়সে আপনার তো বাড়িতে হিয়ারিং করতে যাওয়ার কথা। তার দরকার তো কেউ না বললে কি করে জানবো আমি? শুরু ওই হিয়ারিংয়ে এসেছিল, হিয়ারিং অনেকদিন হিয়ারিং ছিল, আজ 1 তারিখ হিয়ারিং ছিল, তাই এসেছিল। দিয়ে এসে ওই হিয়ারিং একটা ভুল কাগজ এসেছিল, দেখে ভয়ে শরীর খারাপ হয়ে গেছে। না বাড়িতে ভয় করছিল নাকি? বাড়িতেও ভয় করে, সাহস করে এসেছে। হ্যাঁ, এসে এখানে মানুষজন দেখে ভয় করছিল। নজর রাখবো পরের খবরে। আজ কেন্দ্রীয় বাজেট পেশ, কিন্তু বাংলা কি পেল? ভোটের বাংলার ঝুলিতে 3। দিল্লি বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর, ডানকুনি থেকে গুজরাতের সুরাত ফ্রেট করিডর, দুর্গাপুরে ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর।
বেঙ্গল হোয়াট দে হ্যাভ গিভেন নাথিং, টকিং বিগ বিগ, কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ আই প্লেস দ্য বাজেট। যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই, টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। 2021 के बाद से बीजेपी के सरकार जिस तरीके से बंगालियों को अत्याचार किया है, क्योंकि इनको पता है बंगाल में खर्चा भी करेंगे तो हारेंगे। We will ensure that technology is brought in to benefit the common man, ease of doing living, or for his businesses to prosper, or for farmers for greater productivity. Above all, with all this, inclusive development. So these are the side for Vikasit Bharat and making sure Sabka Vikas hoega. আর কমাস পরেই বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে মোদী সরকারের বাজেট। ভোটমুখী বাংলার জন্য বিশেষ কি থাকবে সেদিকেই নজর ছিল। কেন্দ্রের বাজেটে বাংলার প্রাপ্তি মূলত তিনটি: ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর, শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাই স্পিড রেল করিডোর, দুর্গাপুরে উন্নত মানের শিল্প করিডোর। Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. We will develop 7 high-speed rail corridors: Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. Propose the development of an integrated East Coast Industrial Corridor with a well-connected node at Durgapur, creation of 5 tourism destinations in 5 Purdia states, and the provision of 4,000 e-buses. অনেকেই ভোটের আগে বাংলার প্রাপ্তির সঙ্গে বিহারের তুলনা টানছেন। গত বছর 1 ফেব্রুয়ারি নির্মলা সীতারামন যখন বাজেট পড়তে সংসদে ঢুকছেন, তখন তার পরনে বিহারের মধুবনী শাড়ি। বাজেট ভাষণেও বারবার উঠে আসে বিহারের কথা। মাখনা বোর্ড, পূর্বোদয় যোজনায় গবেষণা কেন্দ্র, বিমানবন্দর, মিথিলাঞ্চলে কোসি সংযুক্তিকরণ। গত বছর ভোটের আগে বিহারের জন্য কল্পতরু, কিন্তু এবছর ভোটের আগে বাংলার জন্য সেরকম ঘোষণা কোথায়? 2021 के बाद से बीजेपी के सरकार जिस तरीके से बंगालियों को अत्याचार किया है, क्योंकि इनको पता है बंगाल में खर्चा भी करेंगे तो हारेंगे। বিহারে আমাদের সরকার ছিল, ঘোষণা করলে সেটা ইমপ্লিমেন্ট করার জায়গা আছে। বাংলায় তো ঘোষণা করে কোনো লাভও নেই। আমাদের সরকার যখন তৈরি হবে তখন বাংলার জন্য আলাদা বাজেট হবে। নিউজ 18 বাংলা। ভোটমুখী বাংলা কি পেল কেন্দ্রীয় বাজেটে, তা নিয়ে ইতিমধ্যেই নানা সমালোচনা শুরু হয়েছে। আর এই কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে চড়ালেন সুর, দাবি করলেন বাজেটে শুধুই মিথ্যে কথার ফুলঝুরি। ये बजट वर्तमान के सपनों को साकार करता है। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। ये बजट 2047 के विकसित भारत की हमारी ऊंची उड़ान का मजबूत आधार है। Totally it's a directionless, visionless, missionless, actionless, economy is derailed. इस बजट में मेक इन इंडिया और आत्मनिर्भर भारत अभियान को नई रफ्तार के लिए महत्वाकांक्षी रोड मैप प्रस्तुत किया गया है। They want to destroy the economic structure of the country, the constitutional structure of this country, the independent agency, the federal sector, all is been vanished. তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট। নরেন্দ্র মোদীর দাবি এই বাজেট আগামীর দিশা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে এবারের বাজেট দিশাহীন।
This financial budget, it is totally full of sound and fury. Totally it's a directionless, visionless, missionless, actionless. Economy is derailed. Anti-women, anti-poor, anti-farmers, anti-women, anti-youth, anti-communers, anti-SC, anti-ST, anti-OBC. Education subsidy declined. Social security subsidy declined. Fertilizer subsidy declines. It is totally garbage of lies. They want to destroy the economic structure of the country, the constitutional structure of this country, the independent agency, the federal sector, all is being vanished. Only talking too much and less work. Use some jugglery of words. Total tai, মিথ্যে কথার ফুলঝুরি. Humpty Dumpty budget. For Bengal, what they have given? Nothing. Talking big, কিছু দেয়নি। যে ফেড করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009 I placed the budget. That is not there, pending about these 15 years. Regarding 3 corridors they announced, we have already announced 6 economic corridors. So what they said about 3 corridors, that is absolutely a garbage of lies. Blatant lies. It is already on process and we have started working there. And already we will see that in Jungle Mahal, Jungle Sundari project in Purulia, for this economic corridor, 72,000 crores are going to be invested. They have not given a single paisa to Bengal. নিউজ 18 বাংলা। বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগ অধীরের। শুধু ট্রেন দিয়ে সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য। একই সঙ্গে রাহুল গান্ধী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, একের পর এক সমালোচনা বিরোধীদের এই বাজেট নিয়ে, অর্থাৎ কেন্দ্রকে বাজেট তোপ রাহুল গান্ধীরও। দেশের সমস্যা সংকটকে গুরুত্ব না দিয়ে অন্ধের বাজেট। নতুন প্রজন্মের কাজ নেই, উৎপাদন শিল্প ধুঁকছে, বিনিয়োগকারীরা মুখ ফেরাচ্ছেন, সঞ্চয় কমছে আমজনতার, হতাশায় কৃষকরা। এক্স হ্যান্ডেলে পোস্ট রাহুল গান্ধী। गरीब तबके के लिए इसमें कुछ नहीं है। रुपए का गिरते हुए मूल्य के निपटने की भी कोई योजना उनके पास नहीं है। कमजोर उपभोक्ता मांग और निजी निवेश में सुस्ती गति देने का कोई विचार नहीं दिखता। वे गंभीर वित्तीय दबाव में चल रही राज्य सरकारों को कोई राहत देती नहीं दिख रही है। असमानता ब्रिटिश राज के दौर के स्तर को पार कर गई है। एससी, एसटी, ओबीसी, अदर पिछड़े हुए लोगों के लिए, अल्पसंख्यकों के लिए कुछ सहायता का प्रावधान उन्होंने नहीं बनाया। मनरेगा की जगह आए नए कानून के लिए बजट आवंटन पर एक शब्द तक उन्होंने नहीं किया। বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগ অধীরের। শুধু ট্রেন দিয়ে সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য। রুজি রুটির ব্যবস্থা কোথায়, প্রশ্ন অধীরের। ভোট আছে, ভোটের সময় বাংলাকে কিছু দেওয়ার ব্যবস্থা তো থাকবেই। আমাদের কি দরকার? আমাদের দরকার বেকারদের সকার করার, তার ব্যবস্থা কি? কৃষিকে বাঁচাও। 46% মানুষ কৃষিকাজে যুক্ত, তারা গরিব। মানুষের রোজগার বাড়াও, মানুষের পকেটে খরচ করার মতন পয়সার যোগান দাও। আজকে $1 বিনিময়ে 90 টাকার উপরে আমাদের টাকা হয়ে গেছে। আমাদের টাকার দাম দিনের পর দিন কমছে। সেখান থেকে উদ্ধার করার দীর্ঘস্থায়ী পলিসি কি আছে? একটা ট্রেন দিয়ে দেশের সমস্যার সমাধান তো হবে না। রুটির ব্যবস্থা কোথায়? শিক্ষা, স্বাস্থ্য, সেখানে কি করা হচ্ছে? সামাজিক প্রকল্পে কি করা হচ্ছে? 100 দিনের কাজের জন্য কত টাকা বরাদ্দ হচ্ছে? আমরা এগুলো দেখব। এবছর পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু সহ 5 রাজ্যে বিধানসভা ভোট। আর ভোটের আগেই তামিলনাড়ুর কাঞ্জিভরম শাড়ি পরেই বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এতেই অনেকের প্রশ্ন, বাংলার জন্য তেমন কোনো ঘোষণা নেই বাজেটে। বাংলার শাড়িও পরলেন না সীতারামন। এটা কি কৌশলে বার্তা? কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে রবিবার নবম বাজেট পেশ করেন নির্মলা সীতারামন।
এদিন অর্থমন্ত্রীর পরনে ছিল মেরুন রঙের কাঞ্জিভারাম, তাতে সোনালী জরির কাজ। 2025 সালে বিহারে ছিল বিধানসভা ভোট। ভোটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করার সময় পরেছিলেন বিহারের মধুবনী শাড়ি। এবছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সহ 5 রাজ্যে বিধানসভার লড়াই। তার আগে কেন্দ্রের বাজেট। এবার নির্মলা পরলেন তামিলনাড়ুর ঐতিহ্যবাহী কাঞ্জিভারাম শাড়ি। এতেই অনেকের প্রশ্ন, ভোট তো বাংলাতেও, কিন্তু বাংলার তাঁত বা অন্য কোনো শাড়ি তো পরলেন না নির্মলা। এটা কি কৌশলের বার্তা? আমি প্রথমত তো এটা মনে করি না যে যে রাজ্যের ভোট আমার সেই রাজ্যের শাড়ি পরতে হবে। এটা মনে হয় যে তার থেকে বেটার তামিলনাড়ুর শাড়ি উনি পরেছেন, কিন্তু প্রকল্প আর সুবিধে আর বরাদ্দ বেশি করে পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে। 2019 সাল থেকে বাজেট পেশ করছেন নির্মলা সীতারামন। এ নিয়ে টানা 9 বার এক একবার এক এক রকম শাড়িতে। 2019 সালে প্রথম বাজেট পেশ, পরেছিলেন অন্ধ্রপ্রদেশের মঙ্গলগিরি শাড়ি। করোনার সময় 2020 সালে গাঢ় সোনালী রঙের শাড়িতে বাজেট পেশ করেন নির্মলা। অনেকের মতে এই রং ছিল নতুন শুরু আর আশার প্রতীক। 2021 সালে পরেছিলেন তেলেঙ্গানার পচমপল্লী শাড়ি। দু 2022 সালে ওড়িশার বোমকাই শাড়ি। কর্ণাটকের বিখ্যাত কাসুটির কাজ করা শাড়ি পরে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। 2024 সালে দুবার বাজেট পেশ হয়। একবার লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট, আরেকবার ভোটের পরে। প্রথমবার কাঁথা স্টিচের নীল শাড়ি, পরের বার সিল্কের শাড়ি। দু 2025 সালে বিহার ভোটের আগে পরেছিলেন বিহারের বিখ্যাত মধুবনী শাড়ি। আর এবার তামিলনাড়ুর বিখ্যাত কাঞ্জিভারাম। অর্থমন্ত্রী নির্মলা সীতারামজি অত্যন্ত একজন ডিগনিফাইড ভারতীয় মহিলা, এবং তিনি যে শাড়িগুলো পরেন প্রত্যেকটি শাড়ি আমাদের তাঁত শিল্প বা তাঁতিদের যে আমাদের যে ক্রাফট, যে আর্ট, সেটাকে উনি তুলে ধরেন। বিহার ইলেকশনের সময় বাজেটে যদি উনি মধুবনী শাড়ি পরে থাকেন, আর এবারে তামিলনাড়ুর ভোট, কেরালার ভোট এবং পশ্চিমবঙ্গের ভোট, যেখানে আমাদের 3টে রাজ্যে যেখানে সরকার নেই, সেখানে যদি উনি তামিলনাড়ুর শাড়ি পরে থাকেন, আমার মনে হয় যে এটা ওনার পছন্দের বিষয়। নিউজ 18 বাংলা।